এই দেখো, এই ক্ষতটা দেখছো এর বুকের ওপর? এই দুটো ক্ষত দূরত্বই সমান। আরো একটা কথা, এই ক্ষতগুলোতে ভেতরের দিকটায় একটু সূচলও রয়েছে আর বাইরের দিকটা একদম প্লেন। ডক্টর সালুকে ছুরির দাগ তো এরকমই হয় না? মানে একদিকে ভোঁতা আর অন্যদিকে ধার? হ্যাঁ দা, হয়, ছুরির চিহ্ন এইরকমটাই হয়, কিন্তু এই কেসটায় সেরকম নয়। আর এই কেসটাতে এই দুটো ক্ষতর মধ্যে যে সমান, একদম সমান দূরত্ব রয়েছে, সেরকম ছুরির ক্ষততে হতে পারে না। নিখিল স্যার, নিখিল, ওপেন দ্য ডোর স্যার। কি হয়েছে ভাই? কি হয়েছে? দরজা খুলছেন না তো? নিখিল দরজা খোল। নিখিল স্যার প্লিজ ওপেন দ্য ডোর। আরে নিখিল! স্যারের আবার কিছু হয়ে যায়নি তো? আমি ফোন করে দেখছি। হ্যাঁ তাড়াতাড়ি করো। নিখিল স্যার আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? তো ফোনও তুলছেন না। আরে এটা কি করে হতে পারে? নিখিল স্যার আপনি ভেতরে আছেন এখন কি? হয়তো কাল রাতের হ্যাংওভার কাটেনি। তুই চুপ করবি? হ্যাঁ, হাউসকিপিং, তোমার কাছে এক্সট্রা চাবি আছে না? হ্যাঁ দাও আমাকে। স্যার চাবি তো নেই, হারিয়ে গেছে। আরে হারিয়ে গেছে স্যার, মানে এটা কি? দরজা খুলুন, এরকম করে স্যার। হারিয়ে যাবে নাকি? ওয়েট, আমি এসে গেছি। ওয়েট, এটা কি করে হলো? তুমি কি কার্ড হারিয়ে ফেলেছো? দেখুন আপনারা এসব পরে ডিসকাস করবেন, এখন প্লিজ দরজাটা আমার খুলুন। কাছে গেস্ট রুমের ডুপ্লিকেট কি কার্ড আছে। নিখিল, নিখিল, নিখিল স্যার আমরা সবাই একটা স্টার্টআপ কোম্পানি নিকিটুনের জন্য কাজ করি। নিকিটুন? ওই যারা কার্টুন বানায়? হ্যাঁ। আপনারা কে আর এখানে কি করছেন? নিখিল স্যার আমাদের বস ছিলেন, উনি ইউএস এর একটা বড় কোম্পানির অফার পেয়েছিলেন, তাই স্যার নিজেই ইনফ্যাক্ট আমাদের সাথে সেলিব্রেট করবেন বলেই এই পার্টি রেখেছিলেন। আর দুদিন পরে তো ওনার ইউএসএ তেও যাওয়ার কথা ছিল, কিন্তু জানি না এসব কি করে হয়ে গেল। প্লিজ নিজেকে একটু সামলান। একটু অদ্ভুত লাগছে স্যার, এতগুলো আঘাত করা হয়েছে এর উপরে, ও নড়েওনি আর কোনো রক্ষা করার চেষ্টাও করেনি নিজেকে। হ্যাঁ ভাই, এটা তো অদ্ভুত ব্যাপার, কিন্তু এর থেকে আরো অদ্ভুত ব্যাপার আছে। তুমি এখানে কোনো গন্ধ পাচ্ছ না? কোনো অদ্ভুত গন্ধ? একটা অদ্ভুত স্মেল পাচ্ছি। এটা একটা বিশেষ ধরনের কেমিক্যাল। আর দেখো, এর যেই নাকের হাড়টা দেখছো, এটা খুব খারাপভাবে ভেঙে গেছে। আর এইটা, এর খাদ্যনালীটাও খুব খারাপভাবে ড্যামেজ হয়েছে। খুন পুরো প্ল্যান করেই করা হয়েছে। এই দেখো, এই ভ্যাক্সটা এই শাটারের লকে লাগিয়ে দেওয়া হয়েছে, যাতে এই লকটা ঠিকমতো বন্ধ না হয় আর খুনি খুব সহজে ভেতরে আসতে পারে। স্যার, তার মানে খুনি এখান থেকে এসেছে? পঙ্কজ,
জুতোর ছাপ। স্যার দেখে তো মনে হচ্ছে 11 নম্বরের জুতো। তুমি একটা কাজ করো, প্লাস্টার প্যারিস নিয়ে এসো আর জুতোর ছাপের একটা কাস্ট বানাও। স্যার কি কার্ড? রুমের কি কার্ড এখানে? আর তো আগে থেকে এখানে আছে। রবি, তুমি এই দরজার লক সিস্টেমটাকে চেক করাও। এইরকম দরজাতে যদি কেউ কার্ড সোয়াইপ করে ভিতরে ঢোকে তাহলে লকের সফটওয়্যার ডেটাতে তার এন্ট্রি রেজিস্টার হয়। খোঁজ নিয়ে দেখো কাল রাত থেকে আজ পর্যন্ত কতজন এখানে এন্ট্রি নিয়েছে। স্যার একটা কার্ড এখানে পড়ে রয়েছে আর একটা কার্ড ওখানে লাগানো রয়েছে, দুটো কার্ড। এত বড় অবহেলা! তুমি কি কার্ডটা হারালে কি করে? তুমি কি জানো তোমার এই অবহেলার জন্য আমাদের হোটেলের কতটা রেপুটেশন নষ্ট হচ্ছে? ম্যাডাম, আমি মাস্টারকে সবসময় সামলেই রাখি। আর কালকে যখন আমি সব রুম পরিষ্কার করছিলাম ওটা আমার সঙ্গেই ছিল, কিন্তু কালকে যখন কীর্তি ম্যাডামের রুম আমি ক্লিন করতে যাই তারপর থেকে ওটা খুঁজেই পাচ্ছি না, জানি না কোথায় পড়ে গেছে। সেটা এই কার্ডটা নয় তো আবার? না না স্যার, এটা ওই মাস্টার কার্ড নয়। অদ্ভুত ব্যাপার, আপনি এক ঝলকেই বুঝতে পারলেন যে এই কার্ডটা সেই কার্ড নয়। স্যার আমাদের যে মাস্টার কার্ডটা ওটা হোয়াইট কালারের হয় আর তার উপরে মাস্টার কার্ড লেখা থাকে। স্যার এটা একটা নর্মাল কি কার্ড যেটা শুধুমাত্র আমরা গেস্টদের জন্য অ্যালট করি। আই সি। আচ্ছা, এই নিখিলের রুমে কি আরো কেউ ছিল নাকি? না না স্যার, উনি একলাই ছিলেন। তাহলে ওর রুমে দুটো কি কার্ড কি করে এলো? দুটো কি কার্ডস? স্যার 1 মিনিট, আমি এক্ষুনি জেনে বলছি। একটু চেক করে দেখো তো মিস্টার নিখিলের নামে আর কোনো কার্ড ইস্যু হয়েছে কিনা। হ্যাঁ ম্যাম, ডুপ্লিকেট কার্ড। ও ইয়েস, স্যার মনে পড়েছে আমার, কালই মিস্টার নিখিল একটা ডুপ্লিকেট কি কার্ড বানিয়েছিলেন। উনি বলেছিলেন যে ওনার যে অরিজিনাল কি কার্ডটা সেটা নাকি হারিয়ে ফেলেছিলেন। কিন্তু একটা কার্ড তো ওনার রুমের সকেটে লাগানো রয়েছে, আর একটা কার্ড তো রুমের ফ্লোরের মধ্যেই পড়েছিল। বলতে পারবো না স্যার, কিন্তু উনি আমাদের বলেছিলেন ওনার কি কার্ডটা হারিয়ে গেছে। কোনো ব্যাপার না, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, একটা কার্ড থাকা সত্ত্বেও নিখিল ডুপ্লিকেট কার্ডটা কেন বানালো? অভিজিৎ কখনো কখনো ডুপ্লিকেট কার্ড এই জন্যই চায় যে ও চায় যে অন্য কেউ ওর রুমে যাতায়াত করুক। আচ্ছা, এরকম নয় তো যে নিখিলের সাথে কারোর অ্যাফেয়ার চলছে ওর অফিসে কিংবা অন্য কোথাও? হতে পারে ওই চাবিটা ওর গার্লফ্রেন্ডকে দিয়েছিল আর ওর গার্লফ্রেন্ড ওকে মেরে দিয়েছে। স্যার দরজার লকিং সিস্টেম স্ক্যান করে নিয়েছি। রাত্রে কি কার্ড দুবার সোয়াইপ হয়েছে, একবার 1:30টার সময়, একবার 1:45টার সময়। ওই টাইমেই নিখিলের খুনও হয়েছিল, কিন্তু খুনি রুমে দুবার কেন গেছিল? দুবার নয়, 3 বার। একবার ডুপ্লিকেট কার্ড দিয়ে, একবার মাস্টার কার্ড দিয়ে, আর আরেকবার ওই জানালা দিয়ে যেটা খোলা ছিল। স্যার আমি সবাইকে জিজ্ঞাসা করে নিয়েছি, আর প্রত্যেকেরই বক্তব্য হলো তারা রাত্রে ঘুমোচ্ছিল। সবাই ঘুমিয়েছিল? তাহলে ওই 3 জনকে যারা নিখিলের ঘরে ঢুকেছিল, আর তাদের মধ্যে খুনি কে? এর বুকের ওপর যে আঘাতের চিহ্ন আছে এর থেকে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে একে কোনো ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। তাহলে আমাদের প্রথম মার্ডার ওয়েপেন হলো একটা খুব ধারালো ছুরি। তখন বলেছিলাম না যে এর নাকের হাড়টা ভেঙে গেছে আর এর এই খাদ্যনালীটাও ড্যামেজ হয়েছে। হ্যাঁ, এই সব কিছু থেকে বোঝা যাচ্ছে যে এমন কোনো জিনিস দিয়ে ওর মুখ চেপে ধরা হয়েছিল যাতে ওর দম বন্ধ হয়ে যায়। এক্স্যাক্টলি। আর এই কাজটা করেছে কেউ এই বালিশটা দিয়ে, কারণ এই বালিশটার রোঁয়া আমি এর নাকের ওপর, এর গলায় আর মুখের ওপর পেয়েছি। তাহলে আমাদের মার্ডার ওয়েপন নাম্বার 2 হলো এই বালিশ। অভিজিৎ মনে আছে ঘরের মধ্যে যখন ঢুকেছিলাম তখন আমি তোমাকে বলেছিলাম কোনো অদ্ভুত গন্ধ পাওয়া যাচ্ছে? হ্যাঁ, আপনি বলেছিলেন যে ওই কেমিক্যালের মতো একটা গন্ধ আসছিল। এক্স্যাক্টলি অভিজিৎ, ওই কেমিক্যাল হচ্ছে ডায়াবেটিসের ওষুধ, যেটা ডায়াবেটিসের পেশেন্টরা প্রায় ইনজেকশনের মাধ্যমে নিয়ে থাকে। এই দেখো, এই যে এখানে
আমার মনে হয় না যে ও ডায়াবেটিস ছিল। এই যে ইঞ্জেকশনটা কোনো আনাড়ি লোক দিয়েছে। ও একে ডায়াবেটিসের ওষুধটা শুধু মেরে ফেলবার জন্যই দিয়েছে। স্যার ওই কেমিক্যালটা নয় তো যেটা ডায়াবেটিসের রোগীদের জন্য তো ওষুধের কাজ করে, কিন্তু যদি কোনো নর্মাল মানুষ নিয়ে নেয় বা ওভারডোজ হয়ে যায় তাহলে মারাও যেতে পারে। এক্স্যাক্টলি। এই 3টে পদ্ধতির মধ্যে যে কোনো একটা পদ্ধতি দিয়ে একে মারা যেত। তাহলে খুনি 3টে পদ্ধতি প্রয়োগ করলো কেন একে মারার জন্য? কারণ খুনিও একজন নয়, 3 জন। কি? ঠিক আছে, মেনে নিচ্ছি যে একে 3 রকম পদ্ধতিতে মারা হয়েছে, কিন্তু জানতে কি করে পারবো যে কোন পদ্ধতির দ্বারা এই লোকটা মারা গেছে? এইটাই সবচেয়ে বড় দাঁদা বস। এইটা সলভ করা এখনো বাকি আছে। আচ্ছা, এই পার্টিটা কি নিখিল নিজেই দিয়েছিল? হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি ও ইউএসএ থেকে একটা ভালো জব অফার পেয়েছিল, তাই ওটা সেলিব্রেট করার জন্য আমাদের সবাইকে নিয়ে একটা গেট টুগেদার রেখেছিল। তার মানে নিখিলের সমস্ত স্টাফেরা এখানে এসেছিল? হ্যাঁ, নিখিল স্যারের টিমের সবাই এখানে উপস্থিত আছে। নিখিল নিজের রুমের ডুপ্লিকেট চাবি বানিয়েছিল, যদিও ওর কাছে অরিজিনাল চাবিটাও ছিল। এই ব্যাপারে তোমরা কেউ কিছু বলতে পারবে? আগে ম্যাম, সে ব্যাপারে তো আমরা কিছুই জানি না। আচ্ছা, ওর কারোর সঙ্গে কোনো অ্যাফেয়ার চলছিল নাকি? অ্যাফেয়ার? নিখিলের তো একটাই অ্যাফেয়ার ছিল। কার সাথে? নিজের কাজের সঙ্গে স্যার। উনি এত ডিটারমাইন্ড আর অ্যাম্বিশাস ছিলেন যে সব সময় শুধু কাজ কাজ আর কাজ। আচ্ছা, যখন নিখিল মারা যায় তখন আপনারা কখন জানতে পারলেন? মানে কিভাবে জানলেন? অ্যাকচুয়ালি স্যার, কালকে পার্টির পরে খুব ঝামেলা হয়ে গেছিল, তাই সকালে আমরা ভাবলাম যে একবার গিয়ে ওর সাথে সবকিছু শর্ট আউট করে নিই। তো যখন ওর রুমে গেলাম, আমরা অনেকক্ষণ ধরে দরজা ধাক্কা দিয়েছিলাম। আর স্যার, যখন অনেকক্ষণ ধরে দরজা ধাক্কানোর পরেও দরজাটা খুললো না, তখন আমরা হাউসকিপিংকে জিজ্ঞাসা করলাম, কিন্তু ওদের কাছেও মাস্টার কি ছিল না। স্যার, আমি ফোনেও ট্রাই করেছিলাম, কিন্তু উনি ফোন তুলছিলেন না। আচ্ছা, তারপরে যখন ফাইনালি ম্যানেজার এসে মাস্টার কি দিয়ে দরজাটা খুললো, আমরা ভেতরে গিয়ে দেখলাম যে নিখিলের লাশ পড়ে আছে। কাল রাতে পার্টি হয়েছিল, খুব হইচই হয় আর খুনও হয়। গল্পটা অনেক লম্বা মনে হচ্ছে, আমাদের একটু ভালো করে শুনতে হবে। Hey, everyone, I want to raise a toast here. Yay! A toast for the boss. কিন্তু কংগ্রাচুলেশনস ভাই। ভাই, এত বড় চাকরি পেয়ে গেছিস ভাই। থ্যাঙ্কস। শুধু থ্যাঙ্কস? আরে তো বল না, কি চাই তোর? আমার আমার আমি আমার অধিকার চাই, যেটা তুই কেড়ে নিয়েছিস, ইনফ্যাক্ট আমাদের সবার। বল দিবি? হ্যাঁ, এই যে তুই ইউএসএর চাকরি নিয়ে তো লাফাচ্ছিস না, এই অপরচুনিটিটা তুই আমাদের সবাইকে ঠকিয়ে পেয়েছিস। এবার তুই লিমিট ক্রস করে যাচ্ছিস। আচ্ছা, লিমিটও নয় নিখিল, তুই লিমিট ক্রস করেছিস, বুঝলি? কি বাজে কথা বলছিস তোরা? বাজে কথা নয়, ও একদম ঠিক বলেছে। তোর ডিলের পেপার ইউএসএ কোম্পানির সঙ্গে আমি দেখেছি। ইউএসএর কোম্পানি নিকি টুনস, মানে আমাদের কোম্পানিকে ফান্ড অফার করেছিল, কিন্তু তুই আমাদের সবার পরিশ্রম ব্যবহার করে একাই ক্রেডিট নিতে চাইছিস। মনোজকে মনে আছে? মনোজ, গাইজ, কলেজে এর একটা বন্ধু ছিল যার নাম ছিল মনোজ। দ্য গাই ওয়াজ রিয়েলি ইন্টেলিজেন্ট, ভেরি ইন্টেলিজেন্ট। সে বেচারা নিজে কষ্ট করে কিছু সফটওয়্যার বানিয়েছিল, কিন্তু আমাদের এই মহান বন্ধু ওর বানানো এই সমস্ত সফটওয়্যারগুলো একটা সফটওয়্যার কোম্পানিতে বিক্রি করে দেয়। কিন্তু ও ছিল সহজ সরল ছেলে, সে এটাকে কিছুতেই মেনে নিতে পারেনি আর তাই সুইসাইড করে ফেলে। কিছু মনে পড়লো নিখিল? ও, তাহলে এত হিংসা করিস তোরা আমাকে? তাই যদি হয় তাহলে আমার সঙ্গে বিজনেসে এসেছিলি কেন? আছে কোনো উত্তর? নেই। আমি বলছি তোকে, কারণ তুই একটা বড় লুজার। আর তুই শুধু একা নয়, তোরা সবাই এক একজন লুজার। পার্টি শেষ, যা এবার বাড়ি যা, গেট লস্ট। আরে আরে তোর পার্টিতে থাকতে গেছে? এই তোর, আরে ফালতু কথা বলে চলে গেল। চল এখান থেকে। আরে পার্টি নিজেকে একটু সামলে, কি করছিস তুই? আপনারা সবাই ছিলেন কিভাবে? আলাদা আলাদা রুমে?
স্যার সিনিয়র ম্যানেজমেন্টের 4 জন আলাদা আলাদা ঘরে ছিল, মানে আমি, জোসেফ, অরুণ আর ওদিকে নিখিল। বাকিরা 2 জন করে রুম শেয়ার করেছিল। স্যার একটাতে জয়া আর প্রীতি, একটাতে সারদা আর কীর্তি, আর একটাতে অভয় আর ও। আপনারা আপনাদের রুমে যাওয়ার পরে আর বাইরে বের হননি? কিন্তু পার্টি তো অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেছিল না? আর আপনারা ভালো ছেলের মতো সবাই নিজের রুমে গিয়ে শুয়ে পড়েছিলেন, না? স্যার আসলে আমি আর সারদা সারা রাত গল্প করেছিলাম, কারণ পার্টিতে যা কিছু হয়েছিল সেগুলো আমরা ভুলতে পারছিলাম না। হ্যাঁ স্যার, আমরা তো রুমেই ছিলাম, আর প্রায় আমরা ভোর 5টা পর্যন্ত গল্প করেছি। স্যার আমার তো কিছু করার ক্ষমতাই ছিল না। আমি তো পার্টি থেকে রুমে ফিরলাম আর শুয়ে পড়লাম, আর তারপর সকালেই আমার চোখ খুলেছিল। ঠিক স্যার, এর অবস্থা একটু বেশি খারাপ ছিল। ইনফ্যাক্ট এতটাই খারাপ যে রাতে বারবার উঠে আমাকে চেক করতে হচ্ছিল। স্যার আমি তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু হ্যাঁ রিদ্ধি রাতে অনলাইন ছিল। হ্যাঁ স্যার, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে ভিডিও কলে কথা বলছিলাম। ও লন্ডনে থাকে, তাই আমাদের টাইম জোন আলাদা। আমরা প্রায় ভোর 4টে পর্যন্ত কথা বলি। আপনি চাইলে আমার কল লগ চেক করতে পারেন। আর জোসেফ, জোসেফ কোথায়? জোসেফ? জোসেফ? ও তো আমার মনে হয় স্যার রাতের পার্টির পর থেকেই উধাও। কি বলতে চাইছো উধাও মানে? স্যার রাতে পার্টিতে ও আমাদের সঙ্গেই ছিল, তারপর আমরা আমাদের রুমে চলে যাই, কিন্তু জানি না স্যার ও যেন কোথায় চলে গেছে। আর স্যার যখন সকালে এইসব হচ্ছিল আমি ওকে ফোনও করেছিলাম, কিন্তু স্যার ওর ফোনটা ঢুকলো না। পরে যখন আমি রিসেপশনে গিয়ে এনকোয়ারি করি তখন জানতে পারি ও রাত্রেই হোটেল থেকে বেরিয়ে গেছে। একটা লোকের খুন হয় আর আরেকটা লোক উধাও, আর এই কথাটা আপনারা এখন আমাদের বলছেন? আপনারা যেতে পারেন, যান। স্যার আমার তো মনে হচ্ছে এরা প্রত্যেকে মিথ্যা কথা বলছে। যতক্ষণ আসল খুনি সামনে না আসছে ততক্ষণ এরা সবাই সন্দেহের তালিকায় আছে। দয়ের বুকে যে ক্ষতটা রয়েছে সেটাও একটা রহস্যজনক ক্ষত। এই দেখো, এই ক্ষতটা দেখছো এর বুকের ওপর? এই দুটো ক্ষত দূরত্বই সমান। আরো একটা কথা, এই ক্ষতগুলোতে ভেতরের দিকটায় একটু সূচলও রয়েছে আর বাইরের দিকটা একদম প্লেন। ডক্টর সালুকে ছুরির দাগ তো এরকমই হয় না? মানে একদিকে ভোঁতা আর অন্যদিকে ধার? হ্যাঁ দয়া, হয় ছুরির চিহ্ন এইরকমটাই হয়, কিন্তু এই কেসটা সেরকম নয়। আর এই কেসটাতে এই দুটো ক্ষতর মধ্যে যে সমান, একদম সমান দূরত্ব রয়েছে, সেরকম ছুরির ক্ষততে হতে পারে না। তাই আমার মনে হয় এই ক্ষতটা কাঁচির, বুঝলে, কাঁচির, যাতে সূচলো দিকটা ভেতরের দিকে থাকে আর প্লেন দিকটা বাইরের দিকে থাকে। আর এই কাঁচিটাও খুব সাধারণ এলেবেলে কাঁচি নয়। স্যার আমি কাঁচিটা বাইরে গার্ডেনের থেকে পেলাম। এই দেখো। আর স্যার ওর ওপর ব্লাডের ট্রেসেসও আছে। আমি যেমন বলছিলাম সেই রকমই কাঁচি, আর এর উপরে ব্লাডের ট্রেসেসও পাওয়া গেছে। হতে পারে খুনি এই কাঁচি দিয়েই আঘাত করেছে। ইয়াস, আর একটা কথা, যে আঘাত করেছিল সে লেফট হ্যান্ডার ছিল। এই দেখো, যখন কোনো লোক বাঁ হাত দিয়ে আঘাত করে তখন ক্ষতটা ডান দিকে হয়, আর যদি ডান দিক থেকে আঘাত করা হয় তখন ক্ষতটা বাঁ দিকে হয়। যেহেতু এর ক্ষতটা ডান দিকে হয়েছে, তার মানে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আঘাতটা করেছে সে একজন লেফটি, বাঁহাতি। আর একটা কথা, যেই আঘাতটা করুক না কেন সে একজন পুরুষ, কারণ এতবার, এত গভীর ক্ষত, প্রায় 7 ইঞ্চি গভীর ক্ষত, তার জন্য তো খুব শক্তি দরকার। তার মানে খুনি লেফট হ্যান্ডেড, খুব শক্তিশালী লোক। আর তার জুতোর সাইজ 11। চলো, প্রথম খুনির ব্যাপারে কিছু তো জানতে পারা গেল।
স্যার দুজন, অরুণ আর অভয়, বাঁহাতি। অরুণ সিঙ্গেল রুমে ছিল আর অভয় সমীরের সাথে রুম শেয়ার করেছিল। সমীরের সাথে, যার কোনো জ্ঞানই ছিল না। তার মানে হলো অভয় যদি নিখিলের রুমে গিয়ে খুন করে তাহলে সমীর কিছু জানতেই পারবে না। আর স্যার অরুণ, ও তো একা ছিল। এই দুজনেরই পোটেনশিয়াল সাসপেক্ট। আচ্ছা, ওদের জুতোর মাপটা চেক করেছো? হ্যাঁ স্যার, চেক করেছি। দুজনের মধ্যে কেউই 11 নম্বরের জুতো পরে না। অরুণ 13 নম্বরের জুতো পরে আর অভয় 8। আর যে 11 নম্বরের জুতোর চিহ্ন পাওয়া গিয়েছিল সেটা কারোর সঙ্গে ম্যাচ করেছে? হ্যাঁ স্যার, ম্যাচ হয়েছে। ধীরজ। ধীরজও সিঙ্গেল রুমেই ছিল, কিন্তু স্যার ওর লেফট হ্যান্ডেড নয়, রাইট হ্যান্ডেড। আচ্ছা, এরকম না তো যে ডক্টর সালুকের কোনো ভুল হয়েছে? মানে আমি বলতে চাইছি, খুনি বাঁহাতি নয়। ডক্টর সালুকের সঙ্গে কথা বলার আগে এই ধীরজের সঙ্গে কথা বলি। স্যার, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে স্যার। আমি সত্যি ওকে খুন করিনি স্যার। ক্রাইম সিনে আমরা তোমার জুতোর ছাপ পেয়েছি। স্যার, এটাও তো হতে পারে যে অন্য কেউ আমার জুতোটা পরে নিয়েছিল। আসলে আমি জুতোটা রুমের বাইরে রেখেছিলাম পলিশ করার জন্য। কিন্তু তুমি রুমের মধ্যে একা ছিলে, আর তোমার কাছে তার কোনো পোক্ত প্রমাণও নেই। স্যার, ওই সারদা। সারদা? সারদা কি? স্যার, অ্যাকচুয়ালি ওর আর আমার অ্যাফেয়ার চলছে, কিন্তু কথাটা আমরা এখনই কাউকে জানাতে চাইনি। কিন্তু স্যার, সারদা আমার সঙ্গে আমার রুমেই ছিল। কিন্তু সারদা তো বললো যে ও নিজের ঘরে ছিল কীর্তির সাথে। স্যার, সে তো বাঁচার জন্য ও মিথ্যে বলেছিল। আসলে কীর্তি একমাত্র আছে যে আমাদের সম্পর্কের কথা জানে। ইনফ্যাক্ট কীর্তি আমাদের এনকারেজ করেছিল। ধীরাজ সত্যি বলছে, আমি ওর সাথে ওর রুমেই ছিলাম। স্যার, ওর কথাই যদি ঠিক হয় আর সত্যি কেউ হয়তো ওর জুতো পরে খুনটা করেছে। হতে পারে। এই ঘাস আর মাটি জুতোর মধ্যে গেল কি করে? এমন কিছু আছে যা আমরা এড়িয়ে যাচ্ছি। নিখিলকে খুন এই অভয় করতে পারে। অভয়? হ্যাঁ। কিভাবে স্যার? একটু ভেবে দেখো পুরবি। অরুণ, যার জুতোর সাইজ 13 নম্বর, এই জন্য অরুণ ধীরাজের জুতো পরতে পারবে না। তার কারণ ধীরাজের জুতোর সাইজ 11। অরুণের পা ধীরাজের পায়ের থেকে বড়। কিন্তু অভয়, যার জুতোর সাইজ 8 নম্বর, মানে যার পা ছোট, সে ধীরাজের জুতো পরতে পারে। অভয় ধীরাজের জুতো নিজের পায়ে পরে নিখিলকে খুন করতে পারে। এবার বাকি থাকলো ওই পায়ের ছাপ। যখন কোনো ছোট পায়ের লোক কোনো বড় পায়ের লোকের জুতো পরে হাঁটে, তখন নিজের শরীরের ব্যালেন্স বজায় রাখার জন্য সে নিজের বডির ভারসাম্য রক্ষা করতে জুতোর সামনের দিকে ভর দেয়, আর এই জন্য ছাপটাও সেরকম হয়। বুঝেছো? তোমার জুতোটা একবার পুরবিকে দাও, হেঁটে দেখাও। এবারে হাঁটো। হ্যাঁ স্যার, ব্যালেন্স করার জন্য আমাকে প্রেশারটা সামনে দিতে হচ্ছে। হ্যাঁ, সেই জন্যই আমরা ওখানে যে জুতোর চিহ্ন পেয়েছিলাম সেটা সামনের দিকটায় বসেছিল। মানে 3টে খুনির মধ্যে একটা খুনি হলো অভয়। তার মানে প্রথমে অভয় নিখিলের জানলার লক আটকে দেয়, আর যখন সমীর নেশায় চুর হয়ে ঘুমিয়ে পড়ে, অভয় বাইরে যায়, ধীরাজের জুতো পরে, বাগান থেকে কাঁচি নেয়, নিখিলের রুমে যায় আর ওকে খুন করে। এবার খোঁজ নিতে হবে বাকি 2 জন খুনি কারা, আর এই 3 জনের মধ্যে প্রথম কে খুন করেছে। বস, এত খুশি হবার কোনো দরকার নেই। এই কেসটা এখনো সলভ হয়নি। মনে আছে নিখিলের 2 জন খুনি এখনো বাকি আছে। হ্যাঁ সালুকে, আমি জানি যে আরো 2টো খুনি বাকি আছে, আর তাদেরও তাড়াতাড়ি পাওয়া যাবে। পেয়ে গেছি স্যার, পেয়ে গেছি। ওই জোসেফকে পেয়ে গেছি।
এটা সত্যি স্যার, আমি রাত্রে রিসর্ট থেকে চলে গিয়েছিলাম, কারণ স্যার আমার ডায়াবেটিস আছে আর আমাকে সারাদিনে 3 বার ডায়াবেটিসের ইঞ্জেকশন নিতে হয়। আর স্যার আমি যখন রাত্রে ডায়াবেটিসের ইঞ্জেকশন নিতে যাই তখন দেখি মেডিকেল কিটটা রুম থেকে উধাও। তাই স্যার বাধ্য হয়ে ইঞ্জেকশন নিতে আমায় বাড়ি ফিরে যেতে হয়। ভেবেছিলাম সকালেই ফিরে আসব। এর মানেটা কি? তোমার ডায়াবেটিসের কিট উধাও হয়ে গেছিল? মানে স্যার আমি বলতে চাইছি আমরা 2 দিনের জন্য রিসর্টে এসেছিলাম আর আমার প্রয়োজনীয় সমস্ত ওষুধ ওই মেডিকেল কিটের মধ্যেই আমি রেখেছিলাম, ইঞ্জেকশন, সিরিঞ্জ সবকিছু স্যার। সকালে আর দুপুরে ইঞ্জেকশন নিয়েও ছিলাম আমি, কিন্তু যখন রাতে ইঞ্জেকশন নিতে গেলাম তখন দেখলাম কিটটা নেই। কিটটা কখন কে কেন নিয়ে গেল আমি কিছু জানি না স্যার। আমরা ধরে নিচ্ছি তুমি সত্যি কথা বলছো, কিন্তু তোমার মোবাইল ফোন কেন অফ ছিল? স্যার আমার মোবাইলটা ডিসচার্জ হয়ে গিয়েছিল আর চার্জারটা রিসর্টে পড়েছিল। ঠিক আছে, এখনকার মতন যেতে পারো। প্রয়োজন হয়তো আমরা তোমাকে আবার ডাকবো, ঠিক আছে? ওকে স্যার। বস, আমি বলেছিলাম না 3 জনের মধ্যে কোনো একজন নিখিলকে ডায়াবেটিসের ওভারডোজ দিয়েছিল। কিন্তু স্যার এ পার্টি শেষ হতেই বাইরে চলে গিয়েছিল আর সারা রাত্রি বাইরেই ছিল। আমার মনে হয় না যে ও খুন করেছে। এই খুনটা যেই করুক না কেন, কেউ তো একজন ডায়াবেটিসের মেডিসিন চুরি করেছে ওই রুম থেকে। খোঁজ নিয়ে দেখতে হবে কে গিয়েছিল জোসেফের ঘরে আর কে চুরি করেছে এই ওষুধগুলো। কীর্তি, সমীর আর প্রীতি এরা 3 জনই পার্টি শুরুর আগে জোসেফের রুমে গিয়েছিল। আর এই সমীর তো খুব রেগেছিল, নিখিলের ব্যাপারে আজে বাজে কথাও বলছিল। এদের 3 জনের মধ্যে কেউ হবে যারা ওই ডায়াবেটিসের কিট চুরি করেছিল। স্যার, প্রীতি তো হতে পারে না, কারণ সারা রাত ও বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলছিল, ভিডিও চ্যাট করছিল। আর স্যার সমীর সেই অবস্থায় ছিলই না যে ওইসব করতে পারবে। কিন্তু তাহলে কীর্তি? কীর্তি তো রুমে একা ছিল স্যার, কারণ সারদা নীরাজের সঙ্গে ওর রুমেই ছিল। আর স্যার ওই মাস্টার কি কার্ড হাউসকিপিং লোকেদের কাছ থেকে ওই কার্ডটা কীর্তির ঘর থেকে উধাও হয়েছিল। তাহলে তো এর একটাই মানে দাঁড়ায় যে এই কীর্তি ওই ডায়াবেটিসের মেডিসিন নিখিলকে দিয়েছিল, ওর প্রাণ নিয়েছিল আর পালিয়ে গিয়েছিল ওখান থেকে। স্যার, দুজনকে তো পেয়ে গেলাম, এবার তৃতীয় খুনি নিশ্চয়ই সেই যার সাথে নিখিলের চক্কর, মানে বলতে চাইছি যে যাকে নিখিল ওই ডুপ্লিকেট কি কার্ডটা দিয়েছিল। তৃতীয় খুনি ওই যে বালিশ দিয়ে নিখিলের শ্বাসরোধ করেছে, যাতে ওর নাক আর শ্বাসনালী ভেঙে যায়। কিন্তু স্যার এ কে? আমি বলছি ওই তৃতীয় জন কে ছিল। তৃতীয় খুনি ওই যে বালিশ দিয়ে নিখিলের শ্বাসরোধ করেছে, যাতে ওর নাক আর শ্বাসনালী ভেঙে যায়। কিন্তু স্যার এ কে? আমি বলছি ওই তৃতীয় জন কে ছিল। খুনে যে বালিশটা ব্যবহার করা হয়েছিল সেটাকে আমি খুব ভালো করে চেক করেছি। আর এমনিতে তো কাপড়ের ওপর থেকে হাতের ছাপ সংগ্রহ করাটা খুব কঠিন ব্যাপার, প্রায় অসম্ভব ব্যাপার। কিন্তু এখন ইদানিং বিদেশে একটা নতুন টেকনিক ব্যবহার করা হয়ে থাকে, যার কারণে এটা সম্ভব হচ্ছে। এতে স্বর্ণচুর ব্যবহার করে সব ফালতু কথা আমাকে শুনিও না, শুধু এটা বলো যে বালিশের ওপর থেকে ফিঙ্গারপ্রিন্ট পেয়েছো। আমি চেষ্টা করেছিলাম কিন্তু পাইনি। তাহলে এসব গল্প কেন শোনাচ্ছ যখন তুমি কিছুই পাওনি? এটা কে বললো যে আমি কিছু পাইনি? তুমি তো এক্ষুনি বললে। না না, আমি বলেছি ফিঙ্গারপ্রিন্ট পাইনি। আরে এ তো বস, ফিঙ্গারপ্রিন্ট না পাওয়া সত্ত্বেও ওই বালিশ থেকে আমি অনেক কিছু পেয়েছি। এক তো ওই বালিশের ওপর থেকে কারোর হাতের চামড়ার ছোট ছোট টুকরো পেয়েছি, ওটাকে আমি ডিএনএ টেস্টে পাঠিয়েছি। আর ওই বালিশটাকে আমি যখন আরো ভালো করে চেক করলাম তখন আমি ওর ওপর থেকে পেলাম
বস, হাতের সাইজ ছোট হওয়াটা, বাম হাতের আঙুলের মধ্যে আংটি আর বালিশের ওপর নখের আঁচড়, এই সবকিছুই প্রমাণ করছে যে এটা কোনো মহিলার কাজ। দেখলেন স্যার, আমি বলেছিলাম কি না নিখিলের নিশ্চয়ই কোনো মহিলার সাথে চক্কর ছিল। কিন্তু কে কে হতে পারে? এরা ওই হাতের ছাপের সঙ্গে ওদের হাতের ছাপ ম্যাচ করিয়ে দেখুক না। না সালুকে, তাতে কোনো লাভ নেই, এতে কিচ্ছু হবে না। কেন? এবার দেখো, এই ধীরজ সারদার সঙ্গে নিজের রুমে ছিল, জোসেফ ও তো রিসোর্টে ছিলই না, কীর্তি, এই কীর্তি ডায়াবেটিসের ওষুধ দিয়ে নিখিলকে মেরে ফেলে, অভয়, এই অভয় নিখিলকে কাঁচি দিয়ে মেরে ফেলে, কাঁচি দিয়ে। জয়া তো ঘুমিয়েছিল রিসোর্টে নিজের রুমে, প্রীতি সারা রাত ভিডিও কলিং এ এনগেজ ছিল, সমীর তো ড্রিঙ্ক করে বেহুশ ছিল। তাহলে এদের মধ্যে বাকি থাকলো অরুণ, যার কাছে কোনো প্রমাণ নেই। ও বলেছে ও একাই নাকি রুমে ছিল। অরুণ? কিন্তু বস, খুনি তো কোনো মহিলা। সেই জন্যই তো সালুকে এদের মধ্যে কারোর হ্যান্ডপ্রিন্ট ম্যাচ করবে না, এদের মধ্যে কারোর হ্যান্ডপ্রিন্ট ম্যাচ করবে না, কারণ খুনি এদের মধ্যে কেউই নয়, এদের মধ্যে কেউই না, অন্য কেউ। আর আমি জানি সে কে। আপনি ঠিক বলেছিলেন স্যার, এটা সেই নিখিলের জন্য ওর যে বন্ধু মনোজ আত্মহত্যা করেছিল তার গার্লফ্রেন্ড। মনোজের গার্লফ্রেন্ড? কিন্তু নিখিল সেই মেয়েটাকে কি কার্ড দিতে যাবে কেন? দেয়নি, ওই কি কার্ডও নিজেই বানিয়েছিল। নিখিলের রুমের কি কার্ড তো কখনো চুরিই হয়নি, আর না কখনো সে ছায়াকে বলেছিল যে তার রুমের ডুপ্লিকেট কি কার্ড বানিয়ে দিতে। ওই ডুপ্লিকেট কি কার্ড তো ছায়া বানিয়েছিল, সেটাও নিজে নিজে। তারপরে নিখিলের রুমে যায় আর নিখিলকে খুন করে দেয়। নিজের প্রেমিক মনোজের মৃত্যুর প্রতিশোধ নেয়, ও প্রতিশোধ নেয়। বলুন স্যার, আবার আমাদেরকে ডাকলেন কেন? আগে হ্যাঁ, আপনাদের আমরা এই কারণে ডেকেছি, কারণ খুনিকে আমরা জানতে পেরেছি। আপনারা জেনে গেছেন স্যার কে সে? আপনার জানার খুব তাড়া দেখছি। স্যার সে তো আমি এমনি জিজ্ঞেস আচ্ছা, করছি। মিস্টার অভয়, তোমার কি মনে হয় কে খুন করেছে? স্যার, এটা আমি কি করে বলতে পারবো? এটা তো আপনাদের জানার কথা। আমরা তো জানি, আপনারাও কিছু আন্দাজ করুন। মিস ছায়া, আপনার কিছু আন্দাজ আছে? সেটা আমি কি করে বলতে পারি? দেখুন প্লিজ আপনারা তাড়াতাড়ি করুন, আমায় যেতে হবে, জরুরি কাজ আছে। আরে হ্যাঁ, আপনার তো তাড়া রয়েছে। যেমন খুনের রাতে ছিল, নিখিলকে বালিশ দিয়ে খুন করার পরে তাড়াহুড়ো করে ওখান থেকে বেরোনোর সময় আপনি এই ডুপ্লিকেট কার্ডকে ওখানে ভুলে আসেন। মনে পড়ছে কি আপনার? এসব কি বলছেন কি? আমি কেন ওকে খুন করব? আমি তো ওকে চিনি না। অফকোর্স আপনি ওকে চেনেন। আপনারই বয়ফ্রেন্ড কয়েক বছর আগে এই নিখিলের জন্য আত্মহত্যা করেছিল না? তারই প্রতিশোধ নিচ্ছেন তো আপনি? তার মানে আপনারা বলছেন মনোজ ওর বয়ফ্রেন্ড ছিল? গাইজ, কলেজে এর একটা বন্ধু ছিল যার নাম ছিল মনোজ। দ্য গাই ওয়াজ রিয়েলি ইন্টেলিজেন্ট, ভেরি ইন্টেলিজেন্ট। সে বেচারা নিজে কষ্ট করে কিছু সফটওয়্যার বানিয়েছিল, কিন্তু আমাদের এই মহান বন্ধু ওর বানানো এই সমস্ত সফটওয়্যারগুলো একটা সফটওয়্যার কোম্পানিতে বিক্রি করে দেয়। সে এটাকে কিছুতেই মেনে নিতে পারেনি, আর তাই সুইসাইড করে ফেলে। তার মানে নিখিলকে খুন ও করেছে? তিনজন নিখিলকে মেরেছে, তিনজন, আর তারা তোমাদের মধ্যেই আছে। এটা কি বলছেন স্যার আপনি? এটাই যেটা আপনি শুনলেন। জিজ্ঞাসা করুন মিস্টার অভয় মৃস্কিতিকে। কি অভয়, আমরা তো প্রমাণ পেয়ে গেছি। এখন তোমরা নিজেদের দোষ নিজেরা স্বীকার করবে নাকি পুরো ঘটনাটা আমাদের থেকেই শুনবে? বলছি স্যার,
এই নিখিল আমাদের সবাইকে ঠকিয়েছিল স্যার, আর সেই কথাটা আমি কিছুতেই ভুলতে পারছিলাম না স্যার। আর শুধু সেই রাগের কারণে আমি ওকে খুন করে ফেলেছিলাম স্যার। ও যে ইউএস এর অপরচুনিটি পেয়েছিল তাতে আমাদের সবার পরিশ্রম ছিল, আর ও আমাদের সবাইকে বাদ দিয়ে একাই ক্রেডিট নিতে চাইছিল। আমি এটা সহ্য করতে পারিনি, আর আমি জোসেফের ডায়াবেটিসের ইনজেকশন দিয়ে ওকে মেরে ফেলি। যাক, ভালো হয়েছে তোমরা সবাই নিজেদের অপরাধ স্বীকার করেছো। এদেরকে অ্যারেস্ট করো। কিন্তু স্যার আপনারা এইভাবে আমাদের অ্যারেস্ট করতে পারেন না। তোমার মাথা ঠিক আছে তো? তোমাদের সবার বিরুদ্ধে প্রমাণ আছে আমাদের কাছে। প্রমাণ? আপনাদের কাছে এই প্রমাণ আছে যে আমরা ওকে মারার চেষ্টা করেছিলাম। এবার 3টে আলাদা আলাদা লোক আলাদা আলাদা ভাবে মারার চেষ্টা করেছে, তাহলে 3জন তো খুনি হতে পারে না। খুনি সেই যে প্রথমে মারার চেষ্টা করেছিল, আর বাকি 2জন ওরা লাশকে মারার চেষ্টা করেছিল। এবার যতক্ষণ না আপনারা এটা প্রুফ করছেন যে প্রথমে মারার চেষ্টা কে করেছে, আপনারা আমাদের গ্রেফতার করতেই পারেন না। আর যদি গ্রেফতার করেও নেন তাহলে আমাদের বিরুদ্ধে কোনো কেস হবে না, কারণ মৃত ব্যক্তিকে কেউ 3 বার মারতেই পারে না। কীর্তি, ছায়া, অভয়, তোমাদের 3 জনের মধ্যে আসল খুনি কে সেটা আমরা খুব তাড়াতাড়ি বলবো। কিন্তু একটা কথা খুব ভালো করে মনে রেখো, আজ পর্যন্ত কোনো অপরাধী আমাদের হাত থেকে নিস্তার পায়নি। খুব ভালো করে মনে রাখবে। বস, নিখিলের ওপর 3 জন আলাদা আলাদা লোক 3 রকম ভাবে আঘাত করেছিল। সবার আগে আপনার কথা ধরা যাক, কীর্তি, রাইট? আপনি নিখিলকে ডায়াবেটিসের ওষুধের ওভারডোজ দিয়েছিলেন, ইনজেক্ট করেছিলেন। সাধারণত যখন আমরা কাউকে ওষুধ দিই বা বিষও দিই তখন সেটা মানুষের দেহে ছড়িয়ে পড়ে তার রক্ত প্রবাহের মাধ্যমে। ওষুধ বা বিষ প্রথমে হার্টে পৌঁছায়, তারপর হার্ট সেটাকে পাম্প করে পুরো শরীরে ছড়িয়ে দেয়। কিন্তু এই ওষুধটা যেটা আপনি নিখিলকে দিয়েছিলেন সেটা ওর পুরো শরীরে ছড়ায়নি, বরং কিছুটা ওষুধ তো বাইরেই বেরিয়ে এসেছিল। কেন? কারণ ওর হার্ট কাজই করছিল না, হার্ট পাম্পই করছিল না, সেই জন্যে ওটা ওষুধটাকে পাম্পই করেনি। মানে যখন আপনি নিখিলকে ওষুধটা দিয়েছিলেন ততক্ষণে নিখিল মারা গেছে। এবার আপনি, আপনার নাম কি? অভয়। অভয়। অভয় একটা বড় কাঁচি দিয়ে খুব জোরে ওর বুকে আঘাত করেছিল, রাইট? এরকম অবস্থায় কোনো লোক কোনো ধারালো অস্ত্র দিয়ে যদি কারোর বুকের উপর আঘাত করে তাহলে কি হবে? তখন রক্তের ফোয়ারা ছুটবে। কিন্তু নিখিলের কেসে এমনটা হয়নি। কয়েক ফোঁটা রক্ত বেরিয়েছিল, আর সেটাও গড়িয়ে গড়িয়ে ওর শরীরের বাইরে আসছিল। কেন? এগেইন ওর হার্ট রক্তকে পাম্পই করছিল না। এই জন্য করছিল না যে হার্ট তখন কাজই করছিল না। মানে এটা পরিষ্কার, আপনি যখন ওকে কাঁচি দিয়ে আঘাত করেছিলেন ততক্ষণে নিখিল মারা গেছিল। তার মানে এটাই, নিখিলকে সবার আগে যে মারতে এসেছিল অভয় তুমি ছিলে না। আর কীর্তি তুমিও নও। নিখিলকে যে প্রথম মেরেছিল ছায়া, নিখিলের প্রাণ নিয়েছে এই ছায়া। বালিশ দিয়ে ওর মুখ চাপা দিয়ে ওর শ্বাস রোধ করে। কি ছায়া, আর কোনো প্রমাণ চাই তোমার? এবার সবকিছু পরিষ্কার। অভয় আর কীর্তি, তোমাদের
খুন করার অপরাধে তোমাদের দুজনের অন্তত 7-8 বছরের জেল অবশ্যই হবে। আর ছায়া, তোমার নিখিলকে খুনের অপরাধে বাকি জীবনটা জেলের গড়াদের পিছনে পচে মরতে হবে। সারা জীবন জেলের গড়াদের পেছনে বসে। দেখ বন্ধু, তোর মুরগি এসে গেছে, চল মালটাকে গিয়ে কাটি। হ্যাঁ স্যার, স্যার একটু টাকা দিন না স্যার। স্যার খিদে পেয়েছে স্যার। স্যার অনেকক্ষণ কিছু খাইনি স্যার। স্যার 2 দিন কিছু খাইনি, 20 টাকা দিলেই চলবে, পুরি সবজি খাবো। স্যার, স্যার ধূপ নিন না স্যার। স্যার ভিখারি নই আমি, ধূপ বিক্রি করি, দারুণ কোয়ালিটি, একদম দোকানে, অফিসে, বাড়িতে যেখানে খুশি জ্বালাতে পারেন, খুব সুন্দর গন্ধ। কত দারুণ কোয়ালিটির ধূপ স্যার। স্যার নিয়ে নিন না স্যার। স্যার 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 ও মরে যাবে স্যার। স্যার মরে যাবে ও। আরে স্যার কাজ করুন না স্যার, নাহলে স্যার মরে যাবে স্যার ও। স্যার 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 ও দম বন্ধ হয়ে যাচ্ছে স্যার। স্যার ভুল হয়ে গেছে স্যার, আর কোনোদিন করবো না স্যার। স্যার ছেড়ে দিন না স্যার। তোরা আমার ব্যাগ চুরি স্যার করবি? আর কোনোদিন করবো না স্যার। স্যার মরে যাবে স্যার ছেলেটা। এই দেখা দয়া, এই যে গলার ওপর এখানে এই যে অনেক গভীর ক্ষতের চিহ্ন রয়েছে, কিন্তু মনে হচ্ছে না কোনো দড়ি দিয়ে ফাঁস দেওয়া হয়েছে। মনে হচ্ছে কেউ এর গলাটাকে দুটো জিনিসের মাঝখানে চেপে দিয়েছে। আর ডক্টর এটা দেখুন, এই হাঁটুর কাছ থেকে প্যান্ট পুরো ছিঁড়ে গেছে। এটা মনে হচ্ছে যে হাঁটু দিয়ে ওকে টানা হয়েছে। কি এমন শত্রুতা ছিল কারো যে এত নৃশংসভাবে মেরেছে? এর মাথাতেও একটা গভীর ক্ষত আছে, দেখি। মনে হয় কোনো ভারী জিনিস দিয়ে আঘাত করা হয়েছে, আর এই জন্যই হয়তো এর মৃত্যু হয়েছে। তার মানে এর গলায় যে চিহ্নটা আছে, মৃত্যু এর জন্য হয়নি? না দয়া, এর গলার ক্ষতটা গভীর নিশ্চয়ই, কিন্তু এর গলার নার্ভগুলো কাটেনি। এর শ্বাসনালীটা একটু একটু করে ভেঙে গেছে। স্যার, একটা লোকের কাছে 4-4টে ওয়ালেট। এর জামার মধ্যে অনেকগুলো চোরা পকেট আছে, আর এগুলো সব ওখানেই লুকানো ছিল। 4টে ওয়ালেট? আর মজার ব্যাপার হলো স্যার, এই 4টে ওয়ালেটই আলাদা আলাদা লোকের। হতে পারে একজন পকেট মার। পকেট মারা? তার মানে তো এর রেকর্ড আমাদের ডেটাবেসে আছে। এর ব্যাপারে একটু খোঁজ করো। স্যার, স্যার এই বাড়িটাই। দয়া, দরজাটা ভেঙে ফেলো। শুধু রাজুর খুন নয় স্যার, এখানে তো অনেক কিছু হয়েছে। মনে হচ্ছে কেউ কিছু খোঁজার চেষ্টা করছিল এখানে। চোরের বাড়িতে চুরি। রক্ত।
উপর থেকে? উপরে কিছু আছে স্যার। জুতোতে লেগে থাকা রক্তের চিহ্ন বাইরের দিকে গেছে। উপর থেকে নিচে আর নিচ থেকে বাইরে। স্যার একে তো একদম রাজুর মতো টর্চার করেছে। হ্যাঁ, মনে হচ্ছে খুনি কোনো ধারালো অস্ত্র দিয়ে একে কুপিয়ে মেরেছে। মনে হচ্ছে খুনি পেছন দিক থেকে পালিয়ে গেছে। বডিটা পুরোপুরি ঠান্ডা হয়ে যায়নি, মনে হচ্ছে মৃত্যু 2-3 ঘন্টা আগেই হয়েছে। কিন্তু স্যার এই লোকটা রাজুর বাড়িতে কি করছিল? এ আর রাজু হয়তো একই জায়গায় থাকতো, হয়তো দুজন একসঙ্গে পকেট মারের কাজ করত, হতে পারে এই দুজন কোনো পকেট মারের গ্যাংয়ের হয়ে কাজ করত। স্যার রাজুর মৃত্যু 6-7 ঘন্টা আগেই হয়েছিল, তাহলে খুনি প্রথমে রাজুকে মেরেছে, তারপর ওর লাশ রাস্তায় ফেলে দিয়েছে, তারপরে খুনি এখানে এসেছে এই বাড়িতে, একে টর্চার করেছে, আর 2-2.5 ঘন্টা আগে একেও মেরে ফেলেছে। খুনি এই দুটো চোরকে কেন মারবে, তাও আবার এইভাবে? মনে হচ্ছে যে এর কাছে কিছু ছিল বা আছে যেটা ওই খুনি চেয়েছিল। কিন্তু এরা তো ছোটখাটো চোর, ওর দরকারে এমন কি থাকতে পারে? না, কিছু তো চাই খুনির, যা ও খুঁজে বেড়াচ্ছে। এটা কি করে জানতে পারবো যে যার জন্য ও এখানে এসেছিল সেটাও পেয়েছে কিনা? একটা কাজ করি আমরা, আশেপাশের সমস্ত প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করো, কেউ না কেউ তো দেখে থাকবে, কেউ কিছু যদি শুনে থাকে। শিবা আর রাজু এখানে বস্তিতে থাকতো, কেউ খুব নৃশংসভাবে ওদেরকে মেরে দিয়েছে, আর কেউ কিছু শোনেনি। কোনো অচেনা লোককে এই বাড়িতে আসা যাওয়া করতে দেখেছিলে? না ম্যাডাম। বোকা ভেবেছেন আমাদের? আপনাদের ঘরগুলো এত কাছাকাছি আর কেউ কিছু দেখেননি, শোনেননি, কি করে সম্ভব? সেরকম কোনো ব্যাপার নয় স্যার, আপনি বাকি লোকেদের কথা জিজ্ঞেস করলে বলতে পারি, কিন্তু কিন্তু কি? এই রাজু আর শিবার ব্যাপারে কেউ কিছু জানে না স্যার, আর ওরাও বেশি কারুর সাথে মিশতো না, তাই আমরাও ছেড়ে দিয়েছিলাম। কত আর গায়ে পড়ে কথা বলা যায়? হ্যাঁ স্যার, ওরা ঠিকঠাক ছিল না, উল্টোপাল্টা লোক ওদের বাড়ি আসতো, 2বার তো পুলিশও এসেছিল, তাই আমরা ওদের সঙ্গে মিশতাম না। আজে বাজে লোক, মনে হচ্ছে এদের কোনো পকেট মারের গ্যাং আছে। আচ্ছা, এই লোকগুলো কোথায় কাজ করতো কেউ জানেন এ ব্যাপারে? স্যার কি কাজ করে তা তো জানি না, কিন্তু সামনে একটা সার্কেল আছে, ওই সিগন্যালের ওখানে, ওখানেই বসে থাকে সারা রাত। আচ্ছা, এই এই দাঁড়া, পঙ্কজ, পুরবী,
পালিয়ে গেছে স্যার। স্যার হ্যাঁ স্যার স্যার এই ডিভাইসটা দৌড়তে দৌড়তে ওর পকেট থেকে পড়ে গেছিল। অভিজিৎ, তুমি একদম ঠিক কথা বলছো। ওইখানে সিঁড়ির ওপর যে জুতোর চিহ্ন ছিল সেইটা, আর এই জুতোর চিহ্নগুলো, এই দুটোই আলাদা। খুনির কোনো সাথীও ছিল, ওরা দুজন ছিল। স্যার, বাইরের একটা লোক একটু গন্ডগোলের মনে হলো, তার পেছু নিলাম। ও তো পালিয়ে গেল স্যার, কিন্তু পালানোর সময় ওর কাছ থেকে গিগার কাউন্টারটা পড়ে যায় স্যার। গিগার কাউন্টার? রেডিও অ্যাক্টিভ ওয়ে মেজার করার ইনস্ট্রুমেন্ট? এইটা এমন দামি ইনস্ট্রুমেন্ট চোরেদের কাছে আসলো কি করে? একটু দেখো তো। বস, এরকম জিনিস তো আমি প্রথমবার দেখছি। এটা কোনো এক্সপার্ট দিয়ে কনফার্ম করি। স্যার, একটা কথা আমি বুঝতে পারছি না, এই লোকটা 3 ঘন্টা আগে মারা গিয়েছে, আর ওই যে লোকটা এক্ষুনি পালিয়ে গেছে, যার হাতে ওই গিগার কাউন্টার ছিল, ও এখানে কি খুঁজছিল? সেটাই খুঁজছে, যেটা এখন পর্যন্ত পায়নি ও। আমাদের চলে যাওয়ার জন্য অপেক্ষা করছিল ওরা। এই গ্যাংয়ের খোঁজ নিতে হবে, সেখান থেকেই জানা যাবে এরা কি চুরি করেছিল। এই, কি করছিলি? কি হচ্ছে? কিছু না ভাই, ওই আমার ওয়ালেটটাকে বের করার চেষ্টা করছিল। আরে এটা এটা তো ওয়ালেটে ছিল না। খুলি নম্বর 10, তেওয়ারি চক। এ তো অ্যাড্রেস। এই, তুই ওয়ালেটে হাত দিয়েছিলি? না না স্যার, এ আপনি কি বলছেন? আমি কিছু করিনি। এই, তুইও কি পকেট মার নাকি? চুরি করছিস তুই? না না স্যার, আপনি আপনি কি বলছেন স্যার? আমি ভদ্রলোক, আমি কিছু করিনি, আমি চোর নই। ঠিক আছে, সরি, আপনি যেতে পারেন। সরি। একটা কাজ করা যাক, খলি নম্বর 10, তেওয়ারি চক, ওখানে গিয়ে দেখা যাক। জানি না ভাই, এমন মনে হলো যে কেউ পিছন থেকে হাত দিচ্ছিল পকেটে। এই হলো দয়া, 10 নাম্বার বাড়ি। চলো গিয়ে দেখি। তুমি তো সেই যেখানে আমি জিজ্ঞাসাবাদ করছিলাম, যেখানে এটা আমার পকেটে এসেছিল? আগে স্যার, আমার নাম প্রকাশ। আমি হলাম সেই ব্যক্তি যাকে আপনারা খুঁজছেন। আসুন স্যার। চিঠি দিয়ে এখানে ডেকে আনার মানেটা কি? রাজু আর শিবাকে তুমি? না না স্যার, ওটা আমি নই। আমি এই দলের প্রধান, আর এই ছেলেগুলো আমার জন্য কাজ করে। আর তুমি নিজেই আমাদের এখানে ডেকে আনলে? হ্যাঁ, এটা জানার পরেও যে আমরা তোমাকে অ্যারেস্ট করতে পারি? স্যার, রাজু আর শিবার কেসটায় আমি আপনাদের সাহায্য করতে পারি। তার বদলে আপনি আমাকে আর আমার ছেলেদের সাহায্য করবেন। এই, তুই জানিস তুই কার সঙ্গে কথা বলছিস? হ্যাঁ, সিআইডি। আর আমরা কোনো অপরাধীর সঙ্গে এইসব সৌদাবাজি করি না, বুঝেছিস? নিশ্চয়ই কোনো বড় সমস্যায় তুমি ফেসে রয়েছ, না হলে আমাদের এখানে ডেকানা রিস্ক নিতে না। একদম তাই। খুব বিপদের মধ্যে আছি স্যার, আমাদেরকে বাঁচান। কেউ একজন আছে স্যার, যে একজন একজন করে আমার ছেলেগুলোকে মেরে ফেলছে স্যার। আমাদের বাঁচিয়ে দিন। চাইলে আপনারা ওদের জেলে রেখে দিন স্যার, কোনো আপত্তি নেই, কিন্তু স্যার সাহায্য করুন স্যার। আচ্ছা, রাজু আর শিবা ছাড়া আর কেউ মারা গেছে? হ্যাঁ হ্যাঁ স্যার, কালকেও আমার একটা ছেলেকে কেউ মেরে ফেলেছে স্যার। একে কেউ একে চেনে? হ্যাঁ স্যার, এ তো আমাদের এই সিগন্যালের সার্কেলটার ওখানে ভিক্ষা করতো। এ তো ভিখারি। এ ভিখিরি নয়, পকেট মার।
তাছাড়া ওর জামা কাপড় থেকে ভীষণ মদের গন্ধ আসছে। মনে হয় মদ খেয়ে ও কিছু ঝামেলা পাকিয়েছিল। ছোটখাটো পকেট মারছিল, এই জন্য পুলিশও কিছু করেনি। মরে গেছে তো গেছে, মদ খেয়ে ঝামেলা করছিল আর এই বলে কেস বন্ধ করে দিয়েছে। কিন্তু স্যার আমি জানি রাকেশ এই ধরনের কিছু করবেই না স্যার। ও ও মদ ছুঁয়ে পর্যন্ত দেখতো না স্যার। স্যার কেউ ওকে মেরে ফেলেছে আর এমন দেখিয়েছে যেন মদ খেয়ে খুব ঝামেলা করেছে ও। আর তারপরে ওই শিবা আর রাজু। না, তোমরা কিছু তো করেছিলে, যার জন্য এক এক করে তোমাদের কেউ মারছে। জানি না স্যার, আমি একদম বুঝতে পারছি না এসব কিভাবে হচ্ছে স্যার। সেটা আমরা জেনে যাব। তুমি এখন শুধু আমাদের নিজের গ্যাং সম্পর্কে সবকিছু বলো, কিচ্ছু লুকোবে না। আগে স্যার, স্যার আমরা পকেট মারি আর ছোটোখাটো চুরি চামারি করি। এই শহরে যতগুলো ট্রাফিক সিগন্যাল আছে ওখানে আমারই সব ছেলেরা থাকে, তাও প্রায় 150 জন হবে। মানুষ একটু বেখেয়াল হলেই আমরা চুরি করে নিই, আর চুরি করে সব মাল এক জায়গায় হয়, সব আমার কাছে আসে, ওখান থেকে আমি আমার ভাগটা বুঝে নিই আর বাকি যা পড়ে থাকে ছেলেদের মাঝে ভাগ করে দিই স্যার। খারাপ কাজের খারাপ ফল। লোকের কষ্টের টাকা মারছিস, হ্যাঁ? আর এখন নিজে বিপদে পড়েছিস বলে আমাদের ডাকলি। নিশ্চয়ই তোমার ছেলেরা এমন কোনো কাজ করেছে যার মূল্য ওরা নিজের জীবন দিয়ে শোধ করছে। স্যার উপকার করুন স্যার, আপনারা চাইলে স্যার এই নিন, এখানে অনেক টাকা আছে, যত টাকা চাই না এই নিন স্যার। স্যার এই নিন, চাইলে আপনারা সব টাকা নিয়ে যান। এসব করে তোমরা শাস্তির থেকে রেহাই পাবে না, তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। জেল যেতেই হবে তোমাদের, বুঝলে? ঠিক আছে স্যার, জেলে যাব তাতে আপত্তি নেই স্যার, অন্তত বেঁচে তো থাকবো। এই রাজু, শিবা আর রাকেশ, এরা তিনজন তোমায় কখনো বলেছিল তাদের শত্রুদের ব্যাপারে, বা এমন কোনো কথা যা এদের তিনজনের মধ্যে কমন ছিল? না স্যার, এরকম কিছুই বলেনি ওরা। তোমার এই তিনজন এরা কোন এরিয়ায় পকেটমারি করতো? বাইরে সার্কেলের ওখানে, ওই যে সিগন্যাল আছে না ওইখানে। এরা তিনজন ওই সার্কেলের সিগন্যালের মধ্যে কি, মানে এই সিগন্যালে কি পকেটমারি করতো? আগে স্যার। তার মানে খুনি ওই সমস্ত পকেটমারদেরই খুন করছে যারা ওই সার্কেলে পকেটমারি করতো। কিন্তু স্যার ওই সিগন্যালের কাছে আরো 10টা ছেলে কাজ করে। খুনি ওদের কাছে পৌঁছানোর আগেই আমাদের ওই ছেলেদের কাছে পৌঁছতে হবে। সরি সালুঙ্কে, আমার জন্য অপেক্ষা করতে হলো। আরে দরকারটা যখন আমার, তখন তো আমাকে অপেক্ষা করতেই হবে না? না না, এরকম কথা বলো না। থ্যাঙ্কস এ লট তোমার এই মূল্যবান সময় দেওয়ার জন্য। থ্যাঙ্কস বলো না, নিজের পুরনো বন্ধুর জন্য একটু সময় তো বের করতেই পারি আমি। সো নাইস অফ ইউ। আচ্ছা বলো, কি মনে করে আজকে? আসলে তোমাকে এইটা দেখাতে চাই। সালুঙ্কে, এটা তো গিগার কাউন্টার। আই নো ভাই, এটা গিগার কাউন্টার, কিন্তু এত ছোট্ট গিগার কাউন্টার। হ্যাঁ সালুঙ্কে, এটা যথেষ্ট ছোট আর যথেষ্ট শক্তিশালীও বটে। এটা খুব ছোট রেডিয়েশনেরও খোঁজ দিতে পারবে। কিন্তু এটা তুমি পেলে কোথায়? এটা আমি একটা অপরাধীর কাছ থেকে পেয়েছি। হোয়াট? অপরাধীর কাছ থেকে এরকম একটা ডিভাইস? হ্যাঁ, কেন কি হয়েছে? এত চমকে গেলে কেন? অপরাধীর কাছে থাকতে পারে না? সালুঙ্কে, এটা লেড আর টাইটানিয়াম দিয়ে তৈরি। এটার কোডও ক্র্যাক করা সম্ভব নয়, আর এটাকে কোনোভাবে নষ্টও করা সম্ভব নয়। ইউনো, এরকম ধরনের ডিভাইস তো আমাদের ল্যাবেও নেই। তো তোমার কি মনে হয় এটা ও কোত্থেকে পেয়েছে? সরকার, গভর্নমেন্টের কাছ থেকে। সরকারের কিছু বিশেষ লোকের জন্য এই ডিভাইস তৈরি করা হয়েছে। সাধারণ মানুষ তো এটার ব্যাপারে কিছু জানেই না। সরকার, গভর্নমেন্ট, তার মানে গভর্নমেন্ট সিক্রেট এজেন্ট। এই প্রকাশের গ্যাংয়ের যতগুলো মেম্বারদের আমরা পেয়েছি তারা প্রত্যেকেই ঠিক আছে, না কারো উপরে আক্রমণ হয়েছে আর না কেউ মারা গিয়েছে। দেখা যাক এই ঠিকানায় আমরা কি জানতে পারি।
তোমার কি মনে হয় খুনি কেন শান্ত হয়ে গেছে? হতে পারে ও যা চেয়েছিল সেটাও পেয়ে গেছে, আবার এটাও হতে পারে যে ও নিজের স্ট্র্যাটেজি বদলে দিয়েছে। স্যার, যদি তা সত্ত্বেও আপনার আমার কথা বিশ্বাস না হয় তাহলে এই রইল রয়ের বসের নাম্বার। আপনি এনার সঙ্গে কথা বলে আমার সম্পর্কে যা ইনফরমেশন চান নিতে পারেন। প্যাট্রিক, এই সমস্ত কিছু চক্রান্তে রয়ের ভূমিকা কি? স্যার, আসলে এটা আমাদের একটা সিক্রেট অপারেশন। এটা এমন কি সিক্রেট অপারেশন যা গুন্ডা বদমাইশ আর পকেটমারদের সঙ্গে জড়িত আছে? জড়িত নয় স্যার, কিন্তু এরা কিছু একটা চুরি করেছে আর সেটাই ফিরিয়ে আনার জন্য এই পুরো অপারেশন। কি কি চুরি করেছিল ওরা? স্যার, সেই ব্যাপারে কারোর সঙ্গে কোনো আলোচনা করার পারমিশন আমাদের নেই। দেখো, সিআইডির ওপর তোমাকে ভরসা রাখতেই হবে, না হলে আমরা তোমাকে কোনো সাহায্যই করতে পারবো না। ঠিক আছে স্যার, কিন্তু এই কথাটা প্লিজ আপনার আর আমার মধ্যেই যেন থাকে। স্যার, আসলে সরকারের একটা গোপনীয় নিউক্লিয়ার ইউনিট আছে যার মধ্যে সায়েন্টিস্টরা একটা টপ সিক্রেট প্রজেক্টে কাজ করছে। এই প্রজেক্টের ব্যাপারে বেশি লোকজন জানে না, কিন্তু সেখানকারই একজন এমপ্লয়ি কম্পিউটারের ডেটা হ্যাক করে সব ইনফরমেশন চুরি করে নিয়েছে। স্যার, ওকে আমরা ধরতে চাইছিলাম, কিন্তু তার আগেই ও সমস্ত ইনফরমেশন নিয়ে পালিয়ে গেছে। ইন্টেলিজেন্স রিপোর্ট অনুযায়ী সেই সমস্ত ইনফরমেশন একটা পেন ড্রাইভে কপি করা হয়েছে। ওই পেন ড্রাইভের মধ্যে নিউক্লিয়ার প্ল্যান্টের সমস্ত ইনফরমেশন রয়েছে। ওই পেন ড্রাইভের দাম এখন কোটি টাকার। যদি ভুল করেও ওই পেন ড্রাইভ কোনো ভুল লোকের হাতে চলে যায় তাহলে দেশের মারাত্মক ক্ষতি হয়ে যাবে। আমার মিশন ওই পেন ড্রাইভটা ফিরিয়ে আনার। তদন্ত কত দূর এগিয়েছে? স্যার, এখনো পর্যন্ত যে ওই পেন ড্রাইভ আর ইনফরমেশন চুরি করেছে তাকে আমরা ধরে ফেলেছি। ওর নাম হলো মেহুল, কিন্তু ও ওই পেন ড্রাইভটা একটা ব্যাগের মধ্যে রেখেছিল আর ওই ব্যাগটা এখন চুরি হয়ে গেছে। ও, আর যে চুরি করেছিল সে পকেটমার গ্যাংয়েরই কোনো মেম্বার? হ্যাঁ স্যার, কিন্তু মেহুল এই ইনফরমেশন আমাদের দেওয়ার আগে ওর বসের সাথে এই ইনফরমেশন শেয়ার করেছিল। আর এখন মেহুলের বস পকেটমারদের প্রাণে মেরে দিচ্ছে। ইয়েস স্যার, এখন রয়ের টিম আর মেহুলের বসের টিম ওই পেন ড্রাইভটা খোঁজার চেষ্টা করছে। আর বলির পাঠা হচ্ছে পকেটমার। ইয়েস স্যার। স্যার, হ্যাঁ, র চিফ মিস্টার বিজেন্দ্রর সাথে কথা হলো। বিক্রম একজন রয়ের এজেন্ট। উনি রিকোয়েস্ট করেছেন যে এই মিশনটায় আমরা ওকে সাহায্য করি। আচ্ছা, আচ্ছা, পেন ড্রাইভটা কার কাছে আছে জানা জানি না? না স্যার। স্যার, এই সার্কেলে যতগুলো মেম্বারই পকেট মারার কাজ করতো তাদের প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করেছি, কিন্তু ওরা তো এরকম কোনো চুরির কথা বললোই না আমাদের। হ্যাঁ স্যার, অনিল আর কিশোর বেঁচে ছিল, কিন্তু ওদের কাছে কিছু জানার আগে ওরা মারা গেছে। হতে পারে ওই পেন ড্রাইভটা এখনো অনিলের কাছেই আছে, বা হয়তো অনিল ওই পেন ড্রাইভটা এই বাড়ির মধ্যেই লুকিয়ে রেখেছে। স্যার, এটাও তো হতে পারে যে খুনি ওই পেন ড্রাইভ নিয়ে পালিয়ে গেছে। হতে পারে, আবার নাও। স্যার, যখন আমরা এখানে এসেছিলাম একটা পকেটমার বেঁচে ছিল, মানে খুনি ওই সময় পালিয়ে গিয়েছিল। জানি না ও সুযোগ পেয়েছিল কি পায়নি। একটা কাজ করি আমরা, এই বাড়িটাকে ভালো করে তল্লাশি করো, প্রতিটা কোণা ভালো করে দেখো, খুঁজে বের করতেই হবে। স্যার, আমরা গিগার কাউন্টারের সাহায্য নিতে পারি। গিগার কাউন্টারের সাহায্যে? ইয়েস স্যার। কিন্তু গিগার কাউন্টার দিয়ে তো রেডিও অ্যাক্টিভিটি মেজার করা যায়। স্যার, ওই যে পেন ড্রাইভটা ছিল ওটা নিউক্লিয়ার প্ল্যান্ট থেকে চুরি করা হয়েছিল। হতে পারে যে ওই পেন ড্রাইভের ওপর সামান্য কিছু রেডিও অ্যাক্টিভ ফিট পড়েছিল। চলো এটাও আমরা করে দেখি।
এই ব্যাগটার থেকে আওয়াজ আসছে। দেখো ব্যাগটার ভেতরে, তাড়াতাড়ি। খোলো খোলো খোলো। না স্যার, এটা কিভাবে সম্ভব? গিগার কাউন্টার তো বলছে ব্যাগটার ভেতরেই আছে। না, কিছু না কিছু গোলমাল নিশ্চয়ই আছে। স্যার যদি একবার পেন ড্রাইভটা ওদের হাতে চলে যায় তাহলে সেটা ফিরে পাওয়া খুব মুশকিল হয়ে যাবে। না, এই পেন ড্রাইভটা ওদের হাতে পৌঁছবে না। এই বাড়িটাকে ভালো করে আবার চেক করো গিগার কাউন্টার দিয়ে। চলো। স্যার, বডির উপর থেকেই বিপ বিপ শব্দটা আসছে। বডিটা চেক করো। স্যার, জামার ভেতরে তো কোনো পেন ড্রাইভ নেই। যদি পেন ড্রাইভটা জামা কাপড়ে না থেকে থাকে তাহলে কি পেন ড্রাইভটা স্যার এটাই সেই পেন ড্রাইভ। থ্যাংক ইউ সো ভেরি মাচ আমার মিশন কমপ্লিট করার জন্য। বাট আই এম রিয়েলি সরি, এটা আমি আপনাদের দেখাতে পারবো না। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। কোনো ব্যাপার না। আমি একবার আমার বসকেও ইনফর্ম করে দিই। হ্যাঁ। হ্যালো। হ্যাঁ স্যার, পেন ড্রাইভ পেয়ে গেছি। ইয়েস স্যার, এক্ষুনি। অলরাইট স্যার, ওকে। স্যার আমাকে এই পেন ড্রাইভ আর গিগার কাউন্টার এক্সচেঞ্জে জমা দিতে হবে। আমি আসি এখন। ইয়া। থ্যাংক ইউ সো মাচ স্যার ওয়ান্স অ্যাগেন। গুড লাক। থ্যাংক ইউ। ওকে। এই পেন ড্রাইভ তো পাওয়া গেল স্যার, কিন্তু খুনি এখনো উধাও। ওর জন্য কোনো জাল বিস্তার করতে হবে স্যার। হ্যাঁ। কি অদ্ভুত ব্যাপার স্যার, একটা পকেট মার পেন ড্রাইভের জন্য নিজের প্রাণ দিয়ে দিল। সেটাই তো বুঝতে পারছি না। ফেডরিক ঠিকই বলেছো, একজন পকেট মার পেন ড্রাইভের জন্য নিজের প্রাণটাও দিয়ে দিল। ওই পেন ড্রাইভটার ব্যাপারে ও কিছুই জানতো না। গোলমাল আছে, নিশ্চয়ই কোনো না কোনো গোলমাল আছে। স্যার, টাকার জন্যই। বিক্রম বলছিল না এই পেন ড্রাইভটায় কোটি টাকার ইনফরমেশন ছিল। না ফ্রেডি, টাকা যতই হোক না কেন, জীবনের থেকে টাকার দাম বেশি না। একটা কাজ করি আমরা, পকেট মারের গ্যাংয়ের যে বস আছে না, ওকে ফোন করি আমরা। হ্যাঁ। হ্যালো প্রকাশ, এসিবি প্রদ্যুমান বলছি। হ্যাঁ সালাম সাহেব। দেখো আমি দুটো লাশের ফটো পাঠাচ্ছি, তুমি দেখে বলো, ভালো করে দেখবে ওরা দুজন তোমার গ্যাংয়ের মেম্বার কিনা, অনিল আর কিশোর। হ্যাঁ স্যার। স্যার, এই প্রথম ফটোটা যেটা পাঠিয়েছেন সেটা অনিলের। আর দ্বিতীয়টা? এই দ্বিতীয়টা ঠিক বুঝতে পারছি না স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। দ্বিতীয় জন কিশোর নয়, তাহলে ও কে?
যে পেন ড্রাইভ গিলেছিল আর নিজের প্রাণটা দিয়ে দিল? ফেডরিকা, একটা কাজ করো, রয়ের বিজেন্দ্রবাবুকে ফোন করো, জিজ্ঞেস করো ওনাকে। হ্যালো মিস্টার বিজেন্দ্র, আমি সিআইডি থেকে ফোন করছি, ফ্রেডি। একটু আগেই আপনাকে বিক্রম ফোন করেছিল না? কি না? থ্যাংক ইউ স্যার। মাই গড, যে লোকটা ভিতরে মরে পড়ে রয়েছে সেই হলো আসল বিক্রম, যে পেন ড্রাইভের জন্য নিজের জীবন দিয়েছে। কিন্তু তাহলে স্যার, যে এই পেন ড্রাইভটা নিয়ে গেল একটু আগেই, সে তাহলে কে? ও খুনি ছিল ফেডরিক, খুনি ছিল, যে বিক্রম সেজে আমাদের সামনে এসেছিল। স্যার, এটাই হয়েছিল। আসল বিক্রম যখন পেন ড্রাইভটা খুঁজতে ভিতরে ঢুকেছিল তখনই পেন ড্রাইভটা খুঁজে পাওয়ার আগেই আমরা এখানে এসে পৌঁছই, আর ও পালাতে বাধ্য হয়। ও জেনে বুঝে আমাদের কাছে ধরা দিয়েছিল, যাতে আমাদের সাহায্যে খুব সহজেই ও পেন ড্রাইভটা নিয়ে নিতে পারে। খুব বড় ভুল হয়ে গেছে স্যার, আমাদের বোকা বানিয়ে পেন ড্রাইভ নিয়েও পালিয়ে গেছে। জানেন এবার ওরা কি তাণ্ডব করবে, ওদের থামাতেই হবে। একটা কাজ করো তোমরা, এই বাইরের রোডে যতগুলো সিসিটিভি ক্যামেরা আছে না, ওর থেকে ওর ছবিগুলো বের করো আর সব জায়গায় পাঠিয়ে দাও। হ্যাঁ স্যার। প্রকাশ, এসিপি প্রদ্যুমান বলছি। নিজের অপরাধের প্রায়শ্চিত্ত করতে চাও? তাহলে একটা কাজ করো, অলিতে গলিতে রাস্তায় রাস্তায় তোমার যতজন লোক আছে ওদের সবাইকে বলে দাও একটা ছেলের ফটো পাঠাচ্ছি, সে যেন শহর ছেড়ে পালাতে না পারে। আরে, এটা সেই লোকটাই না? হ্যাঁ, এটা সেই লোকটা। চল। হ্যাঁ দাদা, পেয়ে গেছি। এখানে দাঁড় করাতে পারিনি, কিন্তু আগের সিগন্যালে দাঁড়াবে, ওর সাইলেন্সারে কাপড় দিয়ে দিয়েছি।
হ্যালো, হ্যাঁ প্যাকেজ আমার কাছেই আছে। হ্যাঁ আমার গাড়ি খারাপ হয়ে গেছে, একটু সময় লাগবে কিন্তু আমি পৌঁছে যাব। হ্যাঁ ওকে ওকে। কেউ এগিয়ে আসবে না, কেউ কেউ এগিয়ে আসবে না, আমি বলে দিচ্ছি। হ্যাঁ পিছিয়ে যাও, হ্যাঁ কেউ এগিয়ে আসবে না, পিছিয়ে যাও, পিছিয়ে যা আমি বলছি। সরো, সরে যাও সবাই। দেখি সরে যাও সবাই, সরে যাও। পিছিয়ে যাও, সবাই পিছিয়ে যাও। এর অবস্থা তো খুবই খারাপ। এই কি হয়েছে? কি করেছো এর সাথে? হ্যাঁ, কে মেরেছে একে? স্যার, এই গিগের কাউন্টার আর এই পেন ড্রাইভ। কে মেরেছে একে? আমরা কিছু করিনি স্যার, আমরা তো বুঝতেই পারছি না যে এসব হলো কি করে। স্যার হঠাৎ ওর আঙুলগুলো থরথর করে কাঁপছিল আর দুম করে মাটিতে পড়ে গেল। আমরা ভেবেছি ওর হার্ট অ্যাটাক হয়েছে। স্যার, স্যার এ তো মরে গেছে। দয়া, এই দেখো সেই আংটিটা। এই ছুঁচের মধ্যে বিষ ছিল আর এইটা এই আংটির মধ্যে। আর বস, যদি আংটিটা এভাবে ঘোরানো হয় এই পিনটা বাইরে বেরিয়ে আসে। আমাদের অর্গান গ্যাংয়ের চোখ সিআইডি বন্ধ করে দিল। এটা তো ওই অর্গানাইজেশনের লোক মনে হচ্ছে। এটা কারা হতে পারে আর কি চায়, আর জানি না এখানে কি কি হতে চলেছে।